আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা রাখছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বল অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করে দেখাবো। ইনশাআল্লাহ ঠিকমতো ক্লাস করো, বুঝতে পারবে। চলো শুরু করি। এখন আমি যে ব্যাপারটা পড়াবো সেটা হচ্ছে ঘর্ষণ। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ঘর্ষণ, ঘর্ষণ কাকে বলে? চলো স্যার আমরা ঘর্ষণ জিনিসটা কি সেটা একটু বুঝি। মনে করো এখানে একটা বস্তু আছে স্যার। এই বস্তুকে যদি তুমি সামনের দিকে একটা বল প্রয়োগ করো, যদি তুমি টানো, ফলে এই বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে। অনেক সময় বস্তুটা গতিশীল হবে। দেখো, এই বস্তুটা যখন এই তলের উপর দিয়ে চলতে চেষ্টা করবে, তখন এই বস্তুর গতিকে বাধা দেওয়ার জন্য একটি বলের সৃষ্টি হবে, যেটা গতির বিপরীতে। যে বলের সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো ঘর্ষণ বা ঘর্ষণ বল। মানে যখন দুটি তল, দেখো এখানে একটা তল আর এই বস্তুটাও একটা তল, বস্তুটার একটা পাশ এই তলের উপর থাকে, সো দুইটা তল। দুটি তল যখন একটার উপর একটা থাকে এবং একটার উপর একটা যদি চলতে চেষ্টা করে, তখন তাদের আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার জন্য, আপেক্ষিক গতি মানে হচ্ছে একটার সাপেক্ষে একটা গতিশীল হওয়া বা একটার সাপেক্ষে স্থির থাকা। একটির সাপেক্ষে একটি যখন গতিশীল হওয়ার চেষ্টা করে বা গতিশীল হয়, তখন তাদের গতির বিরুদ্ধে একটি বাধাদানকারী বলের সৃষ্টি হয়। সেই বলটাকে আমরা বলবো ঘর্ষণ বল বা ঘর্ষণ। ওকে, মনে রাখবে ঘর্ষণ হচ্ছে চার প্রকার। ঘর্ষণ চার প্রকার। নাম্বার ওয়ান, গতীয় ঘর্ষণ। নাম্বার টু, স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। নাম্বার থ্রি, প্রবাহী ঘর্ষণ। নাম্বার ফোর, আবর্ত ঘর্ষণ। ঘর্ষণ হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে গতীয় ঘর্ষণ, একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। চলো প্রথম যে ব্যাপারটা তোমাকে বলবো সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণটা আসলে কি। আমরা স্থিতি ঘর্ষণ সম্পর্কে জানবো। স্যার দেখো, স্থিতি ঘর্ষণটা আসলে কি সেটা যদি বোঝার চেষ্টা করো, তাহলে তোমাকে আগে একটা বস্তু আঁকতে হবে। স্যার এই যে বস্তুটা, এই যে বস্তুটা এই তলের মধ্যে স্থির অবস্থায় আছে। এখন আমি বস্তুটার উপর বল প্রয়োগ করছি। যখন আমি বস্তুটার উপর বল প্রয়োগ করব, তখন এই বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে। এখনো বস্তুটা গতিশীল হয়নি, মনে করো এটা স্থির অবস্থায় আছে, আমি এটাকে বল প্রয়োগ করলাম, তো এটা এখনো গতিশীল হয়নি, জাস্ট বল প্রয়োগ করলাম আর কি। তো এই যে বস্তুটা যখন এই তলের মধ্যে স্থির অবস্থায় থাকবে, তখনও কিন্তু একটা ঘর্ষণ কাজ করছে, একটা ঘর্ষণ কাজ করছে। না হলে সে স্লিপ করতো, সে চলে যেত, গতিশীল হয়ে যেত। এই ঘর্ষণের কারণে এই তলের মধ্যে এই বস্তুটা স্থির অবস্থায় থাকতে পারছে। ওই ঘর্ষণটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ। মানে কোন একটা বস্তু যখন কোন একটা তলের মধ্যে স্থির অবস্থায় থাকে, তখন যে ঘর্ষণটা কাজ করে সেটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ। আর এখান থেকে একটা ডেফিনেশন আসে, যেটাকে বলা হয় স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। কি বলা হয় এটাকে? স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। চলো স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। এটা কি স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান? দেখো, এই যে বস্তুটা যে এখানে আছে, এই বস্তুটা যে এখানে আছে, এখন আমি বস্তুটার উপর যখন বল প্রয়োগ করব, আমি এফ পরিমাণ বল প্রয়োগ করব। বস্তুটা কিন্তু স্থির অবস্থায় আছে। এখন এই বস্তুটার বল প্রয়োগ করলে একটা সময় কি হবে, বস্তুটা জাস্ট গতিশীল হওয়ার উপক্রম হবে। এখনো কিন্তু গতিশীল হয়নি, জাস্ট গতিশীল হওয়ার উপক্রম হবে। আর একটু বল প্রয়োগ করলেই বস্তুটা গতিশীল হয়ে যাবে। মানে মানে যখন এই বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে, এখনো গতিশীল হয়নি, তখন একটা ঘর্ষণ কাজ করে। ওই ঘর্ষণকে বলা হয় স্থিতি স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। সীমান্তিক সীমান্তিক মান। স্যার মনে রাখবা, এটাও কিন্তু একটা ঘর্ষণ বল। ওকে, জাস্ট উপক্রম হচ্ছে, গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে,
এখনো গতিশীল হয়নি, জাস্ট আরেকটু বল প্রয়োগ করলে এটা গতিশীল হয়ে যাবে। তখন যে ঘর্ষণটা কাজ করে সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। নিশ্চয়ই তোমরা এই ব্যাপারটা বুঝছো। স্যার এখান থেকে আমরা কিন্তু আরেকটা ব্যাপার জানতে পারি, সেটা কি জানো? সেটা হচ্ছে আহ ঘর্ষণ সহগ বা স্থিতি ঘর্ষণ সহগ বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। চলো স্যার স্থিতি ঘর্ষণ সহগ কিংবা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এই জায়গাটা একটু জানি। স্যার দেখো, আমি এখানে একটা বস্তু রেখেছি, তো স্বাভাবিকভাবে আমি মনে করছি এই বস্তুটার ভর m, তার মানে ওজন সোজা নিচের দিকে কাজ করবে, এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করছে। আচ্ছা, এবার আমি বস্তুটাকে বল প্রয়োগ করলাম সামনের দিকে। আমি যখন বস্তুটাকে সামনের দিকে বল প্রয়োগ করব তখন কিন্তু এই বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে, এখনো কিন্তু গতিশীল হয়নি, গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে। তখন একটা ঘর্ষণ কাজ করে, যে ঘর্ষণটা কাজ করে এটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। মনে রাখবা, যাবতীয় হিসাব নিকাশ কিন্তু স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান থেকেই করা হয়, এটা মাথায় রাখতে হয়। যদিও আমাদের বইয়ে এভাবে আমরা ডিটেলসে জানি না, কিন্তু এটা এভাবেই করা হয়। তো দেখো, আমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করছি, এই বস্তুটার ওজন সোজা নিচের দিকে কাজ করছে। স্বাভাবিকভাবে এখানে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। স্যার এখানে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আর। স্যার এখানে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হলো সেটা কিন্তু অবশ্যই ওজনের বিপরীত, অর্থাৎ এই বস্তুটা তলকে যতটা বল প্রয়োগ করছে তল তাকে ঠিক ততটাই বিপরীতমুখী বল দিবে। তার মানে এখানে প্রতিক্রিয়াটা হচ্ছে ওজনের সমান, অবশ্যই ওজনের সমান। যদি এমন অবস্থায় তোমাকে যদি বলা হয় স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানটাকে, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? যদি তোমাকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত, তাহলে কি করবা? মনে রাখবা, মনে রাখবা ঘর্ষণ বলকে মানে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানকে অভিলম্বিক প্রতিক্রিয়া দিয়ে ভাগ করলে তখন একটা ধ্রুব সংখ্যা পাওয়া যায়, তবে একটা নির্দিষ্ট তল আর দুটি নির্দিষ্ট তলের জন্য, এটা অন্য ক্ষেত্রে নয়, নির্দিষ্ট তলের জন্য নির্দিষ্ট। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় স্থিতি ঘর্ষণ সহগ, স্থিতি ঘর্ষণ সহগ অথবা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? মিউ দিয়ে। স্যার এই যে মিউ আমরা লিখলাম এফ, আর আর মানে হচ্ছে এমজি, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে যদি তোমাকে কেউ বলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশন কি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, তাহলে তোমরা কি বলবা? স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। চলো এবার আমি দেখবো যদি কোনো বস্তু ঢালু পথে গতিশীল হতে চায় তখন কি বলা হয় সেটা একটু দেখো। মনে করো এই যে এটা একটা তল আর এটা একটা হেলানো তল, এই হেলানো তলে থাকা বস্তুটা, এখানে এই হেলানো তলের উপর একটা বস্তু রাখা আছে, এই হেলানো তলের উপর একটা বস্তু রাখা আছে যেটা 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 এই তলের উপর আছে, স্থির অবস্থায় আছে। তো এখন মনে করো এখানে একটা নির্দিষ্ট কোণের জন্য, অর্থাৎ এই যে তলটাকে যদি আমি একটা অ্যাঙ্গেল করি, অ্যাঙ্গেলটা যদি বাড়াতে থাকি অর্থাৎ এই থিটার মান যদি বৃদ্ধি করতে থাকি, একটা সময় দেখা যাবে এখানে থাকা বস্তুটা জাস্ট গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে, এখনো কিন্তু গতিশীল হয়নি, জাস্ট গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে। অর্থাৎ এই অনুভূমিকের সাথে যে কোণ তৈরি করলে এই হেলানো তলে থাকা কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, তাহলে তখন এই কোণটাকে আমরা বলবো নিশ্চল কোণ, নিশ্চল কোণ অথবা স্থিতি কোণ। এটাকে নিশ্চল কোণ কিংবা স্থিতি কোণ বলবো। মানে মানে কোন একটা হেলানো, কোন একটা তল অনুভূমিকের সাথে যে কোণে হেলানো থাকলে হেলানো তলের উপরস্থ থাকা কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, তখন ওই কোণটাকে আমরা বলবো নিশ্চল কিংবা স্থিতি কোণ। আচ্ছা, এই অবস্থায় ওজন ঘর্ষণ কিভাবে কাজ করছে এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো। স্যার এই বস্তুটার ওজন সোজা নিচের দিকে কাজ করছে,
এমজি। ওকে স্যার, এখন আমি তোমাদেরকে একটা মুখস্থ জিনিস শেখাবো, যেটা ইন্টারে উঠার পর তোমরা শিখবে এটা কিভাবে করতে হচ্ছে। আমি আপাতত মুখস্থ করাচ্ছি। এই কোণ আছে না, এটার সেম একটা কোণ এখানে ক্রিয়েট করবা, জাস্ট এখানে। এটা হচ্ছে থিটা। ওকে, এরপরে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আরেকটা রেখা টানবে, জাস্ট যার সাথে কোণ আছে ওকে কস বলবা, এমজি কস থিটা, এমজি কস থিটা। আর এটা হবে এমজি সাইন থিটা। আসলে এই যে হেলানো তলে থাকা কোনো বস্তু যে নিচের দিকে চলে আসে, কার জন্য চলে আসে জানো? এই এমজি সাইন থিটার জন্য। এই বলের জন্য বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে গতিশীল হতে থাকে, অর্থাৎ এই ঢালু পথ বরাবর নিম্নমুখী বল হচ্ছে এটা। আর এই বস্তুটার ওজন সোজা নিচের দিকে কাজ করছে। সো এই বস্তুটা এই তলের উপর একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে এটা। সো তল তাকে প্রতিক্রিয়া দিবে, সেটা হচ্ছে এটা। অর্থাৎ এরকম ঢালু তলে প্রতিক্রিয়া হচ্ছে এমজি কস থিটা, আর নিম্নমুখী বল হচ্ছে এমজি সাইন থিটা। স্যার, যদি এই বস্তুটা এখনো গতিশীল না হয়ে থাকে, জাস্ট গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, আরেকটু কোণ বাড়ালেই এই বস্তুটা নিচের দিকে চলে আসবে, সেই ক্ষেত্রে এখানে যে ঘর্ষণটা কাজ করবে সেটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এই ঢালু তলের জন্য। এবার এখান থেকে কিন্তু আমি স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমীকরণ আবার দিতে পারি, বা ডেফিনেশনটা আবার লিখতে পারবো। সেটা কি? স্মল এফ বাই কত লেখা যাবে? এমজি মানে আর, স্মল এফ বাই আর। স্যার, এখানে স্মল এফ কি জানো? এই স্মল এফ অবশ্যই এটার সমান, না হলে সে গতিশীল হয়ে যেত। এই নিম্নমুখী বল ঘর্ষণ বল দুইটা সমান, আর এটা অবশ্যই সমান। সো আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি, এটা হচ্ছে এফ এর জায়গায় আমি লিখতে পারবো এমজি সাইন থিটা, আর এখানে আর এর জায়গায় লিখতে পারবো এমজি কস থিটা। এই দুইটা চলে যায়, তাহলে মিউ এস সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। এটার অর্থ হচ্ছে কি জানো? নিশ্চল কোণের ট্যানজেন্টের মান স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান। এস দিয়ে স্ট্যাটিক বোঝাচ্ছে, স্থিতি বোঝাচ্ছে। নিশ্চয়ই তোমরা এই প্যাটার্নটা বুঝছো। যদি যারা কলেজ ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের এরকম কিছু ম্যাথ আসতে পারে এই ফরম্যাটগুলো ইউজ করে। ওকে, তো আশা করছি এই পার্টটা তোমরা বুঝছো। এবার চলো আমরা আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। আসো স্যার, গতীয় ঘর্ষণ জিনিসটা কি? গতীয় ঘর্ষণ, আসো গতীয় ঘর্ষণ কাকে বলে সেটা একটু শুনি। স্যার দেখো, এটা একটা তল, এই তলের মধ্যে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটা এই তলের উপর দিয়ে চলছে, মানে এই বস্তুটা এই তলের উপর দিয়ে গতিশীল আছে। আসলে এই বস্তুটার গতিকে এই তলটা বাধা দিতে চাইবে, এই গতিকে কমাতে চেষ্টা করবে, এই গতির বিরুদ্ধে তল একটা বিপরীতমুখী বল দিবে, তখন সেটাকে আমরা বলবো গতীয় ঘর্ষণ। মানে একটা তলের উপর দিয়ে অন্য একটা বস্তু যদি চলতে থাকে বা গতিশীল থাকে, একটা তলের উপর দিয়ে আরেকটা বস্তু যদি গতিশীল থাকে, তখন যে বস্তুটা গতিশীল সেই বস্তুটার গতিকে বাধা দেওয়ার জন্য বিপরীতমুখী একটা বলের সৃষ্টি হয়। এটা এদিকে গতিশীল, তার বিপরীত দিকে একটা বলের সৃষ্টি হয়। এই যে বলের সৃষ্টি হলো সেটাকে বলা হবে গতীয় ঘর্ষণ বল বা গতীয় ঘর্ষণ। স্যার মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ভালো করে খেয়াল করো। গতীয় ঘর্ষণ থেকে কিন্তু কয়েকটা জিনিস আমাদের শিখতে হবে। স্যার, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি সামনের দিকে একটা বল প্রয়োগ করছি, এই বস্তুটাকে আমি সামনের দিকে বল প্রয়োগ করছি, এই বস্তুর গতির বিরুদ্ধে আমরা আরেকটা বল পাচ্ছি, যেটাকে ঘর্ষণ বল বলবো। স্যার মনে করো এটা হচ্ছে 10 নিউটন আর এটা হচ্ছে 2 নিউটন। তার মানে দেখো, এই বস্তুটা সামনের দিকে গতিশীল, 10 নিউটন বল তার উপর প্রযুক্ত হচ্ছে, তার উপর ঘর্ষণ বল কাজ করছে 2 নিউটন। তাহলে এই বস্তুটার এখন কার্যকর বল কত? স্যার এই বস্তুটার কার্যকর বল কত জানো? এফ প্রাইম। আর এফ প্রাইম মানে হচ্ছে এফ মানে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। স্যার প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল মাইনাস করলে কার্যকর বল পাওয়া যাবে। মাথায় রাখতে হবে, এই বলের জন্যই এই বস্তুটা একটা ত্বরণ লাভ করে। ত্বরণ কিন্তু এটার জন্য নয়, এটার জন্য নয়, এই দুইটা কোনোটার জন্যই ত্বরণ লাভ করবে না। ত্বরণ যদি লাভ করতে হয় সেটা হচ্ছে এই কার্যকর বলের জন্য লাভ করবে। অর্থাৎ 10 থেকে 2 বাদ দিলে 8 থাকে, এই 8 নিউটন বল এই বস্তুটাতে ত্বরণ সৃষ্টি করবে। সো সেই হিসাবে যদি তুমি ত্বরণের ডিরেক্ট ডেফিনেশন পেতে চাও, সেক্ষেত্রে আমরা কার্যকর বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল এভাবে লিখবো। আর এই বস্তুটার ভর যদি m হয়, আমরা f প্রাইমের জায়গায় m এ সমান হচ্ছে
এফ মাইনাস স্মল এফ লিখতে পারবো, এই সমান হচ্ছে এফ মাইনাস স্মল এফ ডিভাইডেড বাই এম লিখতে পারবো। স্যার এখানে যে ত্বরণটা পাচ্ছ, এই ত্বরণটা হচ্ছে এই বস্তুটাতে সৃষ্ট ত্বরণ। কার জন্য সৃষ্ট ত্বরণ? এই কার্যকর বলের জন্য সৃষ্ট ত্বরণ। দেখো তুমি কিন্তু এখানে 10 নিউটন বল প্রয়োগ করছো, তার জন্য হচ্ছে না কিন্তু, কারণ তার থেকে অবশ্যই ঘর্ষণ বলটা মাইনাস হয়ে যাচ্ছে। এই যে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল মাইনাস হওয়ার পরে যেটা থাকছে সেটাই কার্যকর বল, আর ওই বল দিয়েই বস্তুটা একটা ত্বরণ প্রাপ্ত হবে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। সো এই ক্ষেত্রে এই বস্তুটা যে ত্বরণটা প্রাপ্ত হবে সেটার মান হচ্ছে এটা। অর্থাৎ গতীয় ঘর্ষণ কি? গতীয় ঘর্ষণ হচ্ছে কোন একটা বস্তু যদি কোন একটা তলের উপর দিয়ে চলতে চেষ্টা করে, তখন ওই গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় সেটাই হচ্ছে গতীয় ঘর্ষণ। স্যার এখান থেকে আমরা কিন্তু গতীয় ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশন পাই। চলো আমরা গতীয় ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশনটা কিভাবে দেওয়া যায় সেটা একটু দেখবো। স্যার স্বাভাবিকভাবে এই বস্তুটা যদি এই তলে গতিশীল থাকে, তার ওজন সোজা নিচের দিকেই কাজ করবে, প্রতিক্রিয়াও তার সমান হবে। এখন এই বস্তুটা সামনের দিকে আমি যে একটা বল প্রয়োগ করছি, সামনের দিকে আগাচ্ছে, তার উপর একটা বিপরীত দিকে গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। এখন আমি যদি কি করি দেখো, এই যে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সকে অভিলম্বিক প্রতিক্রিয়া দিয়ে ডিভাইড করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ক্লিয়ার? আর এটা এফ কে ডিভাইড বাই এম জি। স্যার অনেকেই এটাকে এফ কে না দিয়ে এফ লিখে, তাতে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে লিখতে পারো। এটা হচ্ছে মিউ কে, কে মানে কাইনেটিক বা গতি। ক্লিয়ার? এবার আসো প্রবাহী ঘর্ষণ। চলো স্যার আমরা এবার প্রবাহী ঘর্ষণটা দেখব। প্রবাহী ঘর্ষণ কি? স্যার দেখো, যদি তুমি নদী খেয়াল করো, নদীতে স্রোত যাচ্ছে, তোমরা নিশ্চয়ই ডিসকভারি চ্যানেল বা এই সমস্ত জিনিসগুলো দেখেছো, বিভিন্ন চ্যানেল যেগুলোতে বিভিন্ন ভৌগোলিক, আমাদের এই যে ভৌগোলিক অবস্থানে যে বিভিন্ন প্রাণী থাকে বা বিভিন্ন উৎস, যেগুলো সেটা হতে পারে প্রাণী বৈচিত্র্য, তারপর হচ্ছে তোমার কোনো বন জঙ্গল, এরপরে সমুদ্র, এভাবে অনেক কিছু আমরা দেখি। তো একটা সমুদ্রের নিচে যখন অনেক সময় দেখা যায় না, কি বলে স্কুবা ড্রাইভিং না, যেটা বলে স্কুবা ডাইভিং, ওই ক্ষেত্রে আমরা যখন দেখি যে কেউ পানির তলদেশে গিয়ে যখন কিছু ভিডিও করে, তখন দেখা যায় ওই পানিগুলো একদম স্থির হয়ে থাকে। খেয়াল করেছো কখনো? স্থির থাকে এরকম। তো কিন্তু তুমি যদি উপরে দেখো, সমুদ্রের উপরে দেখো, দেখবে যে পানিগুলো গতিশীল, ঢেউ আসছে যাচ্ছে এরকম। তার মানে বুঝতেই তো পারছো যে আসলে একটা জলাশয়ের বিভিন্ন লেয়ারে বা একটা নদীতে যখন পানি প্রবাহিত হয়, তখন কিন্তু এটা বিভিন্ন লেয়ারে ভাগ হয়ে যায়। কেন লেয়ারে ভাগ হয় সেটা একটু দেখায়। স্যার দেখো, এই উপরের আমি এখানে 3টা লেয়ার দিচ্ছি, 3টা লেয়ার। স্যার খুব মনোযোগ দিয়ে শুনবা। 3টা লেয়ার, এটা একটা লেয়ার, তারপর এটা একটা লেয়ার। আমি এই যে এই পুরা নদীটাকে 3টা লেয়ারে ভাগ করলাম। স্যার এই লেয়ারের উপর শুধু বাতাসের বাধা আছে, বাতাসের প্রেসার আছে, আর কিছুই নাই। বায়ুর প্রেসার বা এয়ার প্রেসার যেটা, এটাই আছে, আর কিছু নাই। তো এটা গতিশীল, ওকে। কিন্তু এটার পরের স্তরে বায়ুর প্রেসারও আছে, এখানে থাকা পানির প্রেসারও আছে, দুইটা মিলে এটারও চেপে রাখছে। সো স্বাভাবিক এটা যত দ্রুত গতিশীল হবে, এটা তত দ্রুত গতিশীল হবে না, এর থেকে একটু স্লো হয়ে যাবে। ফলে এ আগায় যাবে, একটু পিছিয়ে যাবে। অর্থাৎ এটা আর এটার মধ্যে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হয়ে গেল। তো এটার সাপেক্ষে এটাকে নিশ্চল মনে হচ্ছে। এটার গতিকে এই তলটা অবশ্যই কি দিবে? বাধা দিবে। এটার গতিকে, এই অংশের গতিটা, এই তলটা কি দিবে? একটা বাধা দিবে। ফলে এখানে একটা ঘর্ষণের সৃষ্টি হবে, যেটাকে আমরা কি বলবো? প্রবাহী ঘর্ষণ। এটাকে অনেক সময় সান্দ্রতা বলে। কি বলে এটাকে? সান্দ্রতা। এই যে সান্দ্রতা বলে। ক্লিয়ার কিনা? অর্থাৎ কোন একটা প্রবাহীর বিভিন্ন স্তরের মধ্যে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলবো? প্রবাহী ঘর্ষণ কিংবা সান্দ্রতা, ভিসকসিটি বলে এটাকে। ক্লিয়ার? এরপর হচ্ছে আবর্ত ঘর্ষণ কি? তোমরা জানো আবর্ত ঘর্ষণ, কোন একটা, মনে করো তোমার কাছে একটা কি আছে, ড্রাম আছে, এই ড্রামটাকে তুমি কি করো? গড়িয়ে দাও। তো এই যে ড্রামটা যখন একটা তলের উপর দিয়ে গড়িয়ে চলবে, তখন কিন্তু একটা ওর গতিকে বাধা দেওয়ার জন্য একটা বাধার সৃষ্টি হয়, একটা ঘর্ষণের সৃষ্টি হয়। ওটাকে আমরা কি বলবো? আবর্ত ঘর্ষণ। স্যার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ, এগুলো থেকে ম্যাথ আসে। আর এই বাকি যে দুইটা বললাম, এগুলোর মধ্যে একটা হচ্ছে ইন্টারের প্রচুর একটা পড়ালেখা আছে, যেটাকে আমরা বলি পদার্থের অবস্থা। এটা একটা, আর এটা কিন্তু আগে যখন এটা তরল দ্রবণ ছিল, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট পার্ট। সো এটা নিয়েও তখন আমরা ডিটেলস পড়বো। এটা আপাতত ডেফিনেশন টাইপস জানলে চলবে।
এতটা স্যার, এগুলোই হচ্ছে আমাদের ঘর্ষণ রিলেটেড ব্যাপার। সো ঘর্ষণ থেকে কিন্তু ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। সো এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে এটা পড়তে হবে। তো অনেক সময় একটা খ নাম্বারের একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, এরকম একটা প্রশ্ন আসে। সো এটা একটু পড়ে নিবা, এটা 2 নাম্বারের প্রশ্নে আসতে পারে। এখন আমি তোমাদেরকে যেটা বুঝাবো সেটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ, আচ্ছা সংঘর্ষ কাকে বলে? সংঘর্ষ কি মনে রাখবে? যখন দুটি বস্তু দুটি বস্তু একটা নির্দিষ্ট সময়ে একে অপরের উপর বৃহৎ আকার বা বৃহৎ পরিমাণের বা অনেক বড় মানের বল প্রয়োগ করে একে অন্যের উপর, এটাকে আমরা বলবো সংঘর্ষ। সংঘর্ষ 2 প্রকার। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ 2 প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে সেটা একটু জানি। মনে করো এখানে 2টা বস্তু আছে, এই বস্তুটার ভর m1, এই বস্তুটার ভর m2, এটা আদিবেগ u1, এটার আদিবেগ u2। কিছুক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হলো, এই যে তাদের মধ্যে সংঘর্ষ হয়ে 2টা বস্তু ছিটকে গেল, এ v1 বেগ লাভ করেছে, এ v2 বেগ লাভ করেছে। এখন সংঘর্ষের আগে এটার একটা গতিশক্তি আছে, সেটা হচ্ছে হাফ m1 u1 স্কয়ার। এবার সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুটারও একটা গতিশক্তি আছে, সেটা হচ্ছে হাফ m2 u2 স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো এক্ষেত্রে প্রথমটার আদি গতিশক্তি দ্বিতীয়টার আদি গতিশক্তি যদি যোগ করো, তাহলে আমরা পাবো সংঘর্ষের আগে আদি গতিশক্তির সমষ্টি। আর যেহেতু সংঘর্ষ ঘটেছে, সংঘর্ষের পরের এই বস্তুটার গতিশক্তি হবে হাফ m1 v1 স্কয়ার, আর এই বস্তুটার গতিশক্তি হবে হাফ m2 v2 স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তির সমষ্টি। সংঘর্ষের আগের গতিশক্তির সমষ্টি, সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি যদি সমান থাকে, তখন সেটাকে বা সেই সংঘর্ষকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে, তাহলে সংঘর্ষের আগের গতিশক্তির সমষ্টি, সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি যদি সমান থাকে, তখন সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি সংঘর্ষের আগের গতিশক্তির সমষ্টি, সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি সমান না থাকে, তখন সেটাকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তবে একটা মজার জিনিস কি জানো, যে মনে করো একটা বস্তু আছে, 2টা বস্তু, এটার ভর খুব ভালো করে খেয়াল করো, এটার ভর মনে করো 5 কেজি, এটার আদিবেগ মনে করো 5 মিটার পার সেকেন্ড, এটার ভর হচ্ছে 2 কেজি, এটার আদিবেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এটার হচ্ছে তোমার ভর হচ্ছে মনে করো 3 কেজি। এটার 4 মিটার পার সেকেন্ড বেগ, ভর 3 কেজি, এটার ভর হচ্ছে 2 কেজি, আদিবেগ হচ্ছে 5। এবার এতটা বলা হয়েছে, তার মানে আমি আদি গতিশক্তির সমষ্টি জানতে পারবো। এবার তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে এদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটেছে, এই দুটার মধ্যে, তাহলে প্রথম বস্তুটার শেষ বেগ নির্ণয় করো। আচ্ছা, প্রথম বস্তুর শেষ বেগ যদি বের করতে হয়, যেহেতু আমার m1 m2 জানা আছে, u1 u2 জানা আছে, তো প্রথমটার শেষ বেগ যদি বের করতে হয়, তাহলে আমাকে দ্বিতীয়টার শেষ বেগ জানা দরকার, যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘর্ষ বলেছে। তো যেহেতু সংঘর্ষের আগের গতিশক্তির সমষ্টি, সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি যদি সমান থাকে, তখন সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর আমার প্রশ্নের মধ্যে বলা হচ্ছে এই বস্তুটার ভর 2 কেজি, এটার আদিবেগ হচ্ছে 5, এটার ভর 3 কেজি, এটার আদিবেগ হচ্ছে 4।
তাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটেছে, তাহলে সংঘর্ষের পরের প্রথম বস্তুটার শেষ বেগ নির্ণয় করো। স্যার দেখো, প্রথম বস্তুটার শেষ বেগ বের করতে গেলে অবশ্যই দ্বিতীয় বস্তুটার শেষ বেগ জানা দরকার আছে, কিন্তু আমি এখান থেকে কি বের করতে পারবো? পারবো না স্যার। এই জন্য এগুলোর একটা বিশেষ দুইটা সূত্র আছে। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পরের প্রথম বস্তুর শেষ বেগ কত, দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত, এটা কিছু সূত্র আছে। দুইটা সূত্র আমি লিখে দিব। তবে একটা কথা বলি, এগুলোর কিন্তু প্রমাণ আছে। এই প্রমাণটা আমরা ইন্টারে শিখবো, নিউটনীয় বলবিদ্যা নামের একটা চ্যাপ্টারে। এটা ওখানে প্রমাণটা করব। যেহেতু তোমরা এখন অনেক ছোট ছোট মানুষ, তাই তোমাদের এত প্রেশার এটা দেওয়া হবে না, শুধুমাত্র সূত্রটা মুখস্থ রাখবে। চলো আমরা দেখি এই ক্ষেত্রে প্রথম বস্তুটার শেষ বেগ, অর্থাৎ যখন দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটবে তখন প্রথম বস্তুটার শেষ বেগ কত হবে। দেখো, প্রথম বস্তুটার শেষ বেগ যদি v1 হয়, আমরা v1 সমান লিখতে পারবো m1 মাইনাস m2, m1 মাইনাস m2 ইনটু u1 প্লাস 2m2 u2, 2m2 u2 নিচে হচ্ছে m1 প্লাস m2। এটা হচ্ছে প্রথম বস্তুটার শেষ বেগ। একইভাবে তুমি দ্বিতীয় বস্তুটার শেষ বেগ বের করতে পারো। আমরা এক্ষেত্রে দ্বিতীয় বস্তুটার শেষ বেগ বের করতে পারবো v2। দ্বিতীয় বস্তুটার যদি শেষ বেগ বের করতে হয়, তোমরা এভাবে লিখতে পারবা m2 মাইনাস m1 ইনটু u2 প্লাস লেখা যাবে 2m1 u1 নিচে হচ্ছে m1 প্লাস m2। স্যার আমি তোমাদেরকে ব্যাপারটা বলি যে দুইটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে এবং তাদের মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে, তাহলে প্রথম বস্তুটার শেষ বেগ হবে এটা, দ্বিতীয় বস্তুটার শেষ বেগ হবে এটা। এই দুটো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। তবে একটা কথা মাথায় রাখবে, এইগুলা এমনি আসেনি, এগুলা কিন্তু একটা প্রমাণ আছে। এই প্রমাণটা আমরা কিন্তু ইন্টারে পড়বো ইনশাল্লাহ। তো এখন আপাতত মুখস্থ রাখলেই চলবে। এবার আমি তোমাদেরকে শেখাবো বলের ঘাত সম্পর্কে। স্যার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, বলের ঘাত। স্যার এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, আমি তোমাদেরকে বলছি। স্যার বলের ঘাত কাকে বলে বা বলের ঘাত কি? মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে m। এখন এই বস্তুটার উপর তুমি f পরিমাণ বল প্রয়োগ করছো। যখন বস্তুটা এই বিন্দুতে ছিল তখন তার বেগ ছিল u। তো যখন তুমি বস্তুটার উপর বল প্রয়োগ করেছো, ফলে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে এসছে। যখন বস্তুটা বিতে এসছে তখন তার বেগ হয়ে গেল v। এ থেকে বিতে আসতে সময় লেগেছে t। মাথায় রাখতে হবে যে আমি তোমাদেরকে এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করাই, তাহলে বুঝতে হবে যে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর m, এই বস্তুটার আদিবেগ হচ্ছে u। এই বস্তুটার উপর যখন আমি f পরিমাণ বল প্রয়োগ করেছি, ফলে বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে আসছে। যখন বস্তুটা বি বিন্দুতে আসছে তখন তার বেগ হয়ে গেল v। এ থেকে বিতে আসতে তার সময় লেগেছে t। তাহলে এখন বলের ঘাত জিনিসটা কি? বলের ঘাত হচ্ছে কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকাল, মানে কত সময় বল প্রয়োগ করছো তার যে গুণফল, সেটাকে আমরা বলবো বলের ঘাত। বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকাল, যে সময় ধরে বস্তুটার উপর বল ক্রিয়া করছে তার যে গুণফল, সেটাকে আমরা বলবো বলের ঘাত। এবার আসো, এই এফ মানে হচ্ছে এম এ, তোমরা জানো, ইন্টু টি। সো এই ক্ষেত্রে এম যদি রাখি, আমরা এ মানে কি লিখতে পারবো, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আর এদিকে একটা টি আছে, সো এই টি চলে যায়। তার মানে আমি পাচ্ছি এম ইন্টু ভি মাইনাস ইউ। এই পার্টটা আমি কিন্তু পাচ্ছি। সো এখান থেকে যে সমান আমরা কি লিখতে পারবো, দেখো, এম ভি মাইনাস এম ইউ। সো এটা হচ্ছে যে সমান হচ্ছে এম ভি মানে হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। তার মানে ভরবেগের পরিবর্তন কি জানো? ভরবেগের পরিবর্তন এক্ষেত্রে বলের ঘাতের সমান আমরা প্রমাণ করলাম। খুবই ইম্পর্টেন্ট, ছোট করে এটা জানতে হবে। অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা বলবো বলের ঘাত। স্যার এখানে আমি তোমাদেরকে একটা ব্যাপার বলি। স্যার আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি মূল আকর্ষণ সেগুলো হচ্ছে একটা বুলেটের ম্যাথগুলা, তারপর হচ্ছে একটা গাড়ি চলছে, তখন ব্রেক করলো, তো এই গাড়িটা থামতে, যখন ব্রেক করবে গাড়িটা থামবে, তখন নিশ্চয়ই তার উপর একটা বাধাদানকারী বল ক্রিয়া করছে। সো কত বাধাদানকারী বল ওই গাড়িটার উপর ক্রিয়া করছে, এরকম অনেকগুলো ম্যাথ কিন্তু আসে। তো এই পার্টগুলার ডিটেলস জানার জন্য অবশ্যই তোমরা সিকিউ যে সলভ ক্লাস দিব, এগুলো তো অবশ্যই তোমরা থাকবে, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। আমি আগে বেসিক ক্লাসগুলো, অর্থাৎ এই টপিক
রিলেটেড যা যা আছে এগুলো আমি আগে আগে দিয়ে দিচ্ছি।